খুবই ইম্পর্টেন্ট আরেকটি লেসন তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপসুল নাম্বার 25। এবং এই প্রবলেমটি আমরা অনেক সময় ফেস করি, পরীক্ষার হলে গিয়ে অনেকটা কনফিউজড হয়ে যায় যে আসলে কখন কোনটি হবে। আসলে আমরা জানি ঠিকই, বাট অ্যাপ্লাই করার সময় কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা অনেকটা কনফিউজড হয়ে যাই যে কোনটি হবে অথবা কোনটি হতে পারে, কিংবা আসলেই আমরা তখন অনেকটা অ্যামালগেট করে একটা অ্যান্সার দিয়ে আসি, আসলে কি হবে জানি না। সো এই ধরনের ক্ষেত্রে তোমাদেরকে বারবার বলছি যে কনফিউজড থাকা যাবে না। সুতরাং তোমরা সায়েন্টিফিক্যালি কীভাবে ইংলিশ শিখতে পারো আমি সেই চেষ্টাই তোমাদেরকে করছি। তো সবাই লক্ষ্য করো, আমাদের এই টপিকটির নাম কিন্তু কনফিউজিং প্রিপোজিশন। এই কনফিউজিং প্রিপোজিশন এতটা ইম্পর্ট্যান্ট কারণ এই ধরনের তোমরা আরও কিছু ইম্পর্টেন্ট ক্লাস পাবে, কিন্তু আমি বলে দিচ্ছি যে এই টপিকটি মাত্র এখানে কয়টি রয়েছে? 3টি। এই টপিকের মধ্যে এত ইম্পর্ট্যান্ট বারবার কিন্তু এগুলো বিভিন্ন পরীক্ষায় চলে আসে। কিভাবে আসে? সো তোমরা কীভাবে কনফিউজড হও, পরবর্তীতে যাতে করে কনফিউজড না হও সেই একটি রেমেডি তোমাদেরকে আমি দিতে যাচ্ছি। তো সবাই লক্ষ্য করো, প্রথমে আমি এখানে লিখেছি যে ডিলস ইন ভার্সেস ডিলস উইথ, তারপর মেড অফ ভার্সেস মেড ফ্রম, রাইট উইথ এবং রাইট ইন, এই বিষয়গুলো কখন ইউজ করবে, রাইট? সো আমি কিন্তু তোমাদেরকে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মাত্র হয়তো বা 3টি কনফিউজিং বিষয় নিয়ে কথা বলছি এই লিসনে, বাট এই 3টির পাশাপাশি তোমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দেবো। সুতরাং জাস্ট শুধু মনোযোগ দিয়েই শোনো আমি কী ধরনের ইনফরমেশনগুলো তোমাদেরকে দিতে যাচ্ছি। তো সবাই লক্ষ্য করো, তাহলে ডিলস ইন এবং কি ডিলস উইথ। তো এই যে ডিল করা, অর্থাৎ তোমরা অনেকে জানো যে বন্ধু তুমি আমার এই বিষয়টা একটু ডিল করো, হ্যাঁ, বা আমি তোমার এই বিষয়টা ডিলস করতেছি। তো তোমরা মনে রাখবে এই ডিল কিন্তু ভার্ব। এই ডিলটা কি? ভার্ব। ডিল করা অর্থাৎ কোনো কিছু পরিচালনা করা, এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? তাহলে যেহেতু একটা ভার্ব, তো তোমাদেরকে এখন মাথায় রাখতে হবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই। একটা হলো কি ডিলস ইন আর একটা হলো ডিলস উইথ। এগুলোর মিনিংগুলো কি, যাতে করে তোমরা কনফিউজ না হও। ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা। কি করা? ব্যবসা করা। কারণ তোমরা সবাই জানো ডিল হচ্ছে ভার্ব, এই জন্য এখানে করা শব্দটি আমাদেরকে ব্যবহার করতে হবে। সো ডিলস ইন মানে হলো ব্যবসা করা, আর ডিলস উইথ মানে হচ্ছে আচরণ করা। এই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম বিহেভস, রাইট? বিহেভস আর কি, তোমাদেরকে আচরণ করা। যেহেতু এটি ভার্ব, এই জন্য আমাদের কি বলতে হবে? এটি হচ্ছে আচরণ করা। অনেকে বলে ব্যবহার, একই জিনিস। অর্থাৎ ব্যবহার মানে আমি আচরণের ব্যবহারটাকে বোঝাচ্ছি, হ্যাঁ, এটা অন্য কোনো ইউজ এই ব্যবহারকে কিন্তু বোঝাচ্ছি না। তোমরা কনফিউজ হতে পারো, সুতরাং এই ব্যবহার কথাটি তোমরা মনে রাখবে না। আচরণ কথাটা মনে রাখলে তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে। তো সবাই তাহলে লক্ষ্য করো, ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা, আর ডিলস উইথ মানে হচ্ছে আচরণ করা। তো এই কথাটা তোমরা কিভাবে মনে রাখবে? মনে করো তোমরা জানো না যে কখন ইন আর কখন উইথ, তোমরা পড়ে গিয়েছো বাট ভুল হয়ে গেছে, তাহলে পরীক্ষার হলে গিয়ে কীভাবে তোমাদের মনে না থাকলেও কিন্তু উত্তর করতে পারবে। সেই বুদ্ধিটি হচ্ছে, সবাই লক্ষ্য করো, আপাতত এগুলো আমরা মিশিয়ে দিই। আচ্ছা, যেমন হি ডিলস, কারণ এটা হচ্ছে ভার্ব, যেহেতু এখানে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে জন্য এখানে ডিলস ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে লক্ষ্য করো, এখানে হি ডিলস ড্যাশ রাইস। তো তোমরা লক্ষ্য করো যে রাইস, এটা কি একটা হচ্ছে প্রোডাক্টস, রাইট? প্রোডাক্টস। সুতরাং যে কোনো প্রোডাক্ট যখন বোঝাবে, যে কোনো প্রোডাক্ট বোঝাবে, অর্থাৎ প্রোডাক্টস মানে অবশ্যই তুমি এই প্রোডাক্টসের সাথে কিন্তু তুমি আচরণ করো না। তুমি কি কখনোই জানো যে কখনোই কি তুমি শুনেছো যে চালের সাথে আচরণ ভালো করিও, হ্যাঁ, গরু ছাগলের সাথে আচরণ খুব আরও বেশি ভালো করবে, এই ধরনের কথা তোমরা কখনো শুনেছো? এটা কখনোই নয়। তাহলে যখনই দেখো যে প্রোডাক্টস, এই প্রোডাক্টসটা এখানে আমি রাইস দিয়েছি, এখানে আমি রাইসের জায়গায় বলতে পারি যে কিউএনএ প্রকাশনের একটি স্পেশাল বুকের কথা বলতে পারি। এটি একটা ইন্টেলেকচুয়াল প্রোডাক্টস, রাইট? তোমার বুদ্ধিবৃত্তির একটি প্রোডাক্টস। সো যে কোনো যদি এই ধরনের প্রোডাক্টসের কথা বলি, তোমাদেরকে মাথায় রাখতে হবে তখন আবার ইন বসবে, অর্থাৎ ডিলস ইন প্রোডাক্টস। হি ডিলস ইন প্রোডাক্টস। ক্লিয়ার? এই প্রোডাক্টসের জায়গায় তুমি যে কোনো ব্যবসাপাতের যে কোনো উপাদান, যে কোনো জিনিস তুমি বসায় দিতে পারবে। সুতরাং
তাহলে ডিলস ইন মানে ব্যবসা করা। তোমাদেরকে বারবার বলছি যখনই দেখবে প্রোডাক্টস হলে তোমরা সবসময় ডিলস ইন ইউজ করবে। তাহলে যেমন দেখো ডিলস ইন রাইস, এখানে রাইসের জায়গায় দিতে পারো কি এভরিথিং, ওকে। সো বুকস দিতে পারো এখানে, তারপরে এখানে এভরিথিং, যে কোনো ব্যবসার নাম তোমরা ইউজ করতে পারো। তারপরে নেক্সট দেখো, যেমন দেখো এখানে ডিলস উইথ রয়েছে। সো ডিলস উইথ মানে কি করা, আচরণ করা। যেমন আমি বলতে পারি যে হি ডিলস ড্যাশ, ডিলস ওয়েল ড্যাশ দ্য কাস্টমার্স, অর্থাৎ তিনি তার কাস্টমারের সাথে খুব ভালো আচরণ করেছে। তো তোমরা কিভাবে বুঝবে, যখনই দেখবে যে কোনো পার্সনের কথা উল্লেখ হয়েছে, এখানে প্রোডাক্টস থাকবে না কিন্তু, অর্থাৎ প্রোডাক্টস যারা কিনবে সেই মানুষের কথা থাকবে। যখনই দেখবে যে ডিলসের পরে প্রোডাক্টস থাকবে, প্রোডাক্টস থাকলে ইন ইউজ করবে তোমরা। আর যখন দেখবে যে ডিলস এর পরে আমাদের প্রোডাক্টস না থেকে পার্সনের কথা উল্লেখ আছে, ওকে, তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে সেখানে উইথ ইউজ করতে হবে। কারণ আমরা সবাই জানি যে পার্সন বা কোনো কিছুর পার্সনের ক্ষেত্রে বা কারোর সাথে কোনো কিছু করা বোঝানো সর্বদাই উইথ হয়। কারণ আমি কাস্টমারের সাথে ভালো বিহেভ করি, তাহলে এই যে কাস্টমারের সাথে অর্থাৎ উইথ পার্সন, ওকে। সো কাস্টমার অবশ্যই একটি পার্সন। গরু ছাগল তো কখনো কাস্টমার হতে পারে না, তাই না? তাদের তো সেই ক্রয় ক্ষমতার সেই মেধা বা বিবেক বিবেচনা তো গরু ছাগলের থাকে না। সুতরাং তোমাদেরকে বুঝতে হবে যে ডিলস ইন যে কোনো প্রোডাক্টস নিয়ে কথা বলবে, কোনো ব্যবসা বাণিজ্য ডিলস ইন, এবং আচরণ, বিহেভ করা, আচরণ করা, এই ক্ষেত্রে তোমরা সবসময় তোমরা ডিলস উইথ ইউজ করবে। তাহলে আমি যদি আরও ক্লিয়ার করি, প্রোডাক্টস নিয়ে যদি পরিচালনা করো ডিলস ইন, আর যদি কোনো মানুষকে নিয়ে পরিচালনা করো ডিলস উইথ। ক্লিয়ার? আমি তোমার বন্ধুকে ডিলস করলাম, ডিলস উইথ। ক্লিয়ার? আমি তোমার বন্ধুর ব্যবসাকে যদি ডিল করি তাহলে ডিলস ইন। বুঝতে পারছো এই যে বিষয়টা? তাহলে শেষ, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ডিলস ইন তখনই ইউজ করবে, ব্যবসা করা বোঝালে ডিলস ইন। সুতরাং হি ডিলস ইন রাইস, হি ডিলস ইন বুকস, হি ডিলস ইন এভরিথিং, এনি প্রোডাক্টস। নেক্সট, হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার্স, অর্থাৎ তিনি কাস্টমারের সাথে ভালো আচরণ করেছে, এই জন্য আচরণ বোঝালে এখানে বিহেভ বোঝালে ডিলস উইথ হবে। নেক্সট ওয়ান, আমরা আশা করি এই ডিলস এর ব্যবহারের যে কনফিউজ ছিল, কনফিউশনটা আমরা আশা করি এটি বুঝতে পেরেছি। সো এরপরে সবাই লক্ষ্য করবে যে মেড অফ ভার্সেস মেড ফ্রম, মেড অফ ভার্সেস মেড ফ্রম। তো এটা একটা মজার বিষয়, তোমরা কিভাবে মনে রাখবে? একটা হলো মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম। ক্লিয়ার? সো তোমাদেরকে আমি এর আগের ক্লাসে দেখো কত একটা মজার বিষয়, আমি যে আগের ক্লাসগুলো তোমাদেরকে যেগুলো পড়াই তারপরে যেই ক্লাসটি নেই, সবগুলোর সাথে কিন্তু একটি ইন্টার রিলেশন রয়েছে, যাতে করে তোমরা তোমাদের কনফিউশনগুলো খুব ইজিলি রিমুভ করতে পারো। এর আগের ক্লাসে তোমরা মনে আছে তোমাদেরকে কিন্তু আমি কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের একটি স্পেশাল ট্রিক্স বুঝিয়েছিলাম। অর্থাৎ যেই সব আমাদের উপাদান রয়েছে, এই উপাদানগুলো হলো ম্যাটেরিয়াল নাউন, আর উপাদান থেকে তৈরিকৃত প্রোডাক্টস এটি হলো কমন নাউন। তোমাদেরকে যেমন বলেছিলাম, কিন্তু যেমন আগের বার বলেছিলাম, যেমন গোল্ড, একটু মনে করাই দিই, হ্যাঁ লক্ষ্য করো, যেমন আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম গোল্ড একটি উপাদান। এই গোল্ড দিয়ে তৈরিকৃত প্রোডাক্টসের নাম বলো। রিং হতে পারে, নেকলেস হতে পারে, আরও এভরিথিং, আরও অনেক যেগুলো আমরা অলংকার তৈরি করি, অর্নামেন্টস, রাইট? সো এগুলো কিন্তু সবগুলো এই অর্নামেন্টসগুলো কমন নাউন হয়ে যায়, প্রোডাক্টসগুলো। তো এই যে তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যে প্রোডাক্টসটি তৈরি করব, যে উপাদান দিয়ে যে প্রোডাক্টসটি তৈরি করব, সেটা যদি হুবহু দেখা যায় তাহলে হবে মেড অফ। তোমাদেরকে আরও জিনিসটি ক্লিয়ার করি, হ্যাঁ। যেমন দেখো গোল্ড থেকে কী তৈরি করেছি? আমি রিং তৈরি করেছি। আচ্ছা, গোল্ড যখন ছিল তখন গোল্ডই ছিল, আমি যখন রিং তৈরি করেছি আবার রিংয়ের মধ্যে আবার কি গোল্ড রয়েছে, তাহলে আমি রিং দেখেই বুঝতে পারছি যে এটা আসলে এটি গোল্ডের রিং। আমি রিং দেখেই বুঝতে পারবো যে আসলে এটি একটি সিলভারের রিং। ক্লিয়ার? সো এই যে বিষয়গুলো তোমাদের যেটি দেখেই বুঝতে পারবে,
যে এটি কী দ্বারা তৈরি, সেই ক্ষেত্রে তোমরা সবসময় মেড অফ ইউজ করবে। আরও একটি ক্লিয়ার করি, যেমন দেখো তোমরা চেয়ার টেবিল, এই যে আমাদের বাসায় অনেক সময় আমরা চেয়ার টেবিল এভরিথিং যেই ইয়েগুলো ইউজ করি, তোমরা চেয়ারের ক্ষেত্রে কি চেয়ারটি শেপ দেওয়া হয়েছে জাস্ট, কিন্তু এটা তৈরি কিসের, উডের অর্থাৎ কাঠের। আমরা কাঠটা কিন্তু অলওয়েজ দেখতে পাই, তাই না? অর্থাৎ আমাদের চেয়ারের মধ্যে কিন্তু টেবিলের মধ্যে আমরা কাঠ দেখতে পাই যে আসলে এটা কাঠের তৈরি। এই যে এই বিষয়টি তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেটি হুবহু একটি যেই উপাদান দ্বারা তৈরি, সেটি যদি তৈরির পরে যেটি যদি বোঝা যায় তাহলে সেটি হবে মেড অফ। তাহলে খুব সুন্দর করে লিখে রাখবে তোমরা যে প্রস্তুতকৃত প্রোডাক্টস টি দেখে বোঝা যায় সেটির উপাদান। সবাই লিখে রাখবে। সেই ক্ষেত্রে আমরা সবসময় মেড অফ ইউজ করব। আরো ইজিলি তোমাদেরকে খুব সহজ করে আমি বুঝাবো, এই বেসিক কথাটি তোমরা আগে মনে রাখো। তারপরে লক্ষ্য করি এখানে মেড ফ্রম, রাইট? সো মেড ফ্রম এর ক্ষেত্রে আমি যেটি বলবো, আমরা যে উপাদান দ্বারা যদি কোনো প্রোডাক্টস তৈরি করি, সেই প্রোডাক্টসের মধ্যে যদি সেই উপাদানের উপস্থিতি না দেখতে পাই, সেটি হবে কি মেড ফ্রম। তাহলে সবাই লিখে রাখো মেড ফ্রম কখন হয়। প্রস্তুতকৃত প্রোডাক্টসটি উপাদান বোঝা না গেলে। সবাই লিখে রাখবে। আশা করছি তোমরা সবাই লিখছো। আমি আরেকবার তোমাদেরকে বলি, সবাই লক্ষ্য করো যে মেড অফ এবং মেড ফ্রম, এই মেড অফ হচ্ছে প্রস্তুতকৃত প্রোডাক্টসটি দেখে যদি বোঝা যায় যে সেটির উপাদান কী দ্বারা তৈরি হয়েছে বা উপস্থিতি যদি বোঝা যায়, সেই প্রোডাক্টসে সেই উপাদানের যদি উপস্থিতি বোঝা যায়, সেই ক্ষেত্রে তোমরা মেড অফ ইউজ করবে। আর যদি প্রস্তুতকৃত প্রোডাক্টটির উপাদান বোঝা না যায়, সেই ক্ষেত্রে তোমরা মেড ফ্রম ব্যবহার করবে। তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিই, হ্যাঁ, আরও সহজ করে দিই, মনে রাখবে যেটি অনেক প্রক্রিয়াকরণ করতে হয়, প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যেটি তৈরি করা হয় সেটা হচ্ছে মেড ফ্রম। আর যেটি বেশি প্রক্রিয়াকরণ না করে সিম্পলি করা যায়, সেটি হচ্ছে মেড অফ। যেমন উদাহরণ দিই, লক্ষ্য করবে, the ring is made of অথবা from gold। তারপরে সবাই লক্ষ্য করো, the paper is made of অথবা from wood অথবা ব্যাম্বু। তো সবাই লক্ষ্য করো, এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্টটা হচ্ছে রিং। এই রিংটি হচ্ছে আমাদের গোল্ড থেকে তৈরি হয়েছে। আমাদের দুটি এখানে তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুটি হচ্ছে এখানে আমাদের কি হাইলাইটেড ওয়ার্ড, একটা হচ্ছে রিং আর একটা হচ্ছে গোল্ড। ক্লিয়ার? সো এগুলোই আমাদেরকে বলে দেবে যে এখানে কি হবে। সো এগুলোই হচ্ছে আমাদের এখানকার টপিক সেগমেন্ট। সো এই যে গোল্ড, এই গোল্ডটা কি হয়েছে, গোল্ড দ্বারা
রিং তৈরি হয়েছে। সো গোল্ড দ্বারা রিং তৈরি হয়েছে। রিং কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে আসলে এটি গোল্ডের উপস্থিতি রয়েছে। সো এই ক্ষেত্রে প্রস্তুতকৃত প্রোডাক্টসটি যদি দেখে বোঝা যায় যে সেটির উপাদানের উপস্থিতি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা সময় মেড অফ ব্যবহার করব। তাহলে দ্য রিং ইজ মেড, এখানে ফ্রম হবে না, তাহলে কি হবে মেড অফ গোল্ড। কারণ গোল্ডের রিং দেখেই বোঝা যায় যে আসলে এই রিংটি গোল্ডের, অর্থাৎ গোল্ডের উপস্থিতি থাকতে হয়। সুতরাং এই ক্ষেত্রে বোঝাতে হবে মেড অফ বসবে। নেক্সট, দ্য পেপার ইজ মেড অফ অথবা ফ্রম উড অর বেম্বু। সবাই লক্ষ্য করো এখানে উড অথবা বেম্বু রয়েছে। উড হচ্ছে কাঠ আর বেম্বু হচ্ছে বাঁশ। তোমরা অনেকেই এই ওয়ার্ডটি অনেকে ইউজ করো যে আসলে বাঁশ শব্দটি সবসময় বেশি ইউজ করো। এই যে তোমরা বলে করো যে এখন বারবার একটি কথা বলি, অনেক সময় তোমরা পেয়েছো, এই সময়ের মধ্যে খুব ভালো করে পড়াশোনা করো, নাহলে কিন্তু তোমাদেরকে বিভিন্নভাবে বেম্বু খেতে হবে, রাইট? সো এই জন্য তোমাদেরকে বললাম যে দ্য পেপার ইজ মেড অফ অথবা ফ্রম উড অথবা বেম্বু। সো পেপার জিনিসটি তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু তোমাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই দেখো, সাপোজ এটা হচ্ছে কি একটি পেপার, রাইট? তো এটা হচ্ছে কি আমাদের একটা পেপার, রাইট? সো পেপারের মধ্যে তোমরা দেখো যে যেই জিনিসটি আমি তৈরি করবো, যে প্রোডাক্টসটি তৈরি করবো, এই প্রোডাক্টসটির মধ্যে যদি উপাদান এর উপস্থিতি না পাই, সেটি হবে মেড ফ্রম। তো এই যে আমার পেপারটি তৈরি করা হয়েছে এখানে উড দিয়ে কিংবা ব্যাম্বু দিয়ে, তোমরা কি পেপার দেখে কখনো বুঝতে পারতেছো যে এখানে উডের উপস্থিতি রয়েছে কিংবা এখানে ব্যাম্বুর উপস্থিতি রয়েছে? কখনোই পাচ্ছ না। সো এই ধরনের ক্ষেত্রে তোমরা সর্বদাই মেড ফ্রম ব্যবহার করবে, এখানে কিন্তু অফ ইউজ করা যাবে না। সুতরাং মেড ফ্রম হবে আমাদের উত্তর। আশা করছি তোমরা খুব সুন্দর করে এটি বুঝতে পেরেছ। সো আরেকটি আমাদের কনফিউশন রয়েছে, ততক্ষণে তোমরা জিনিসটি একটু মেমোরাইজ করো, একটু মনে করো, আমি লিখছি। আরেকটি আমাদের নিয়ম রয়েছে, খুবই কনফিউজিং, তোমরা যেটি অনেক সময় ভুল করে থাকো, সবাই লিখে রাখো। একটি হচ্ছে রাইট উইথ, আর একটা হচ্ছে রাইট ইন। সো খুব ইম্পর্টেন্ট, তাহলে সবাই লক্ষ্য করো যে আসলে এই দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে। একটা হলো রাইট উইথ, আর একটা হচ্ছে কি রাইট ইন। কখন আমরা কোনটি লিখব? তোমাদেরকে আমি আরেকটি বেসিক জিনিস লিখে দিই, সেটা হচ্ছে খুব সুন্দর করে এখানে একটা স্পেশাল নোট করে রাখো খাতায়, যাতে করে তোমরা মনে রাখতে পারো। কারণ এই নোটগুলো এত গুরুত্বপূর্ণ যে তোমরা পরবর্তীতে যাতে করে খুব সহজে একটি রিভিশন দিয়ে বেশি বেশি করে আয়ত্ত করতে পারো, যাতে করে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো কনফিউশন না হয়। সবাই লক্ষ্য করো তাহলে স্পেশাল নোট। স্পেশাল নোটে লক্ষ্য করো যে বস্তুর দ্বারা কোনো কিছু বোঝালে, তারপরে নিচে লিখবে ব্যক্তির দ্বারা কোনো কিছু বোঝালে, অর্থাৎ বোঝালেও লিখতে পারো কিংবা ঘটলেও লিখতে পারো, হ্যাঁ, দুটি একই জিনিস। তো এখন সবাই লক্ষ্য করো, বস্তুর দ্বারা কোনো কিছু যদি বোঝায়, আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে তোমরা হ্যাঁ, আমাকে একজন কি করলো, গুলি করলো। এই যে গুলি করার যে মাধ্যমটা, সেটা হচ্ছে কি গান, রাইট? অর্থাৎ বন্দুক দিয়ে আমাকে গুলি করলো। এই যে কোনো কিছু দিয়ে বা কোনো কিছু দ্বারা, অর্থাৎ বস্তু দ্বারা, অর্থাৎ আমাকে যদি তোমরা যদি বলো যে আমি সুন্দরবনে গিয়ে গান দিয়ে কি করব, টাইগারকে কিল করবো, অর্থাৎ একটা টাইগারকে আমি শিকার করব। তো এই ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে গান দিয়ে, রাইট? কিসের দ্বারা কাজটি? গান। সুতরাং গানটি হলো বস্তু। সেই ক্ষেত্রে কি করবে? বস্তুর দ্বারা বোঝালে সর্বদাই হবে উইথ, আর ব্যক্তির দ্বারা বোঝালে সর্বদাই হয় বাই। ক্লিয়ার? আমি যদি বলি যে আমি কোনো কিছুর দ্বারা আমাকে আঘাত করা হয়েছে, লাঠি দিয়ে আমাকে আঘাত করা হয়েছে, রাইট? লাঠিটা হচ্ছে কি আমার একটা মাধ্যম,
মনে রাখবে যেই কোনো মাধ্যমটি যদি বস্তু হয় এই মাধ্যমের সাথে উইথ হবে, আর মাধ্যম যদি ব্যক্তি হয় সেই ক্ষেত্রে তোমরা বাই ব্যবহার করবে। তো কীভাবে তাহলে তোমাদেরকে একটু ক্লিয়ার করি। এটা হলো একটা স্পেশাল নট, তোমাদের একটা জেনারেল কি বলা যায়, জেনারেল আইডিয়া দিলাম তোমাদেরকে একটা, হ্যাঁ, যেটাকে বলা হয় GI, অর্থাৎ জেনারেল আইডিয়া তোমাদেরকে একটা দিয়ে দিলাম। তো এখানে লক্ষ্য করো, তো রাইট উইথ আর রাইট ইন কখন তোমরা ইউজ করবে, লিখে রাখো কলম দিয়ে লেখা, কলম দিয়ে লেখা, অর্থাৎ কলমটা বস্তু না, সবাই একটু লক্ষ্য করো, কলম কিন্তু বস্তু, রাইট। কিন্তু এখন তোমাদেরকে কিন্তু একটা স্পেশাল কনফিউশন হবে এখানে। আচ্ছা আসতেছি, কলম দিয়ে লেখা অর্থাৎ রাইট উইথ, আর কালি দিয়ে লেখা, সেখানে দিবা রাইট ইন। এর পার্থক্যটা তোমাদেরকে আমি বলছি এখনই, একটু মনে রাখো। একটা হচ্ছে কি কলম দিয়ে লেখা, হ্যাঁ, অর্থাৎ তোমরা এখন বলতে পারো যে ভাই কলমটাও তো বস্তু আবার কালিটাও তো বস্তু। আপনি আবার কিছুক্ষণ আগে বলছেন যে বস্তুর দ্বারা কোনো কিছু বোঝালে উইথ হয় আর ব্যক্তির দ্বারা কোনো কিছু বোঝালে বাই হয়। ওকে ফাইন। আমি যদি এখন বলি যে, লক্ষ্য করো একটু উদাহরণ দিই, হি killed the tiger with gun, অর্থাৎ আমার গান উইথ গান দিলাম কারণ গান হলো আমার বস্তু, মাধ্যম। অর্থাৎ আমি তাকে যে টাইগারটাকে গুলি করে মেরেছি, অর্থাৎ মারার আমার মাধ্যমটা কি, আমি কি কি বলে মারামারি করে জয়লাভ করেছি, টাইগারটাকে মেরে ফেলেছি, নাকি আমি গান দিয়ে বন্দুক দিয়ে তাকে হত্যা করেছি। তো এই যে আবার বন্দুক, এই যে গান, এই গান হলো আমার একটি কি মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে আমার বস্তু। এই জন্য এখানে আমার বাই না দিয়ে এখানে উইথ হয়েছে, অর্থাৎ হি কিল্ড দ্য টাইগার উইথ গান, অর্থাৎ গান দিয়ে আমি হত্যা করেছি। সুতরাং বস্তুটি যদি মাধ্যম হয় এখানে সর্বদা উইথ ইউজ করবে। তেমনি করেই কলম দিয়ে লেখা, একটি এক্সাম্পল দিই, হি রাইটস উইথ অথবা ইন পেন। লক্ষ্য করো, হি রাইটস উইথ অথবা ইন পেন। তো এই যে পেন দিয়ে লেখে, রাইট, সো পেন আমার লেখার মাধ্যমটা কি, আমার লেখার মাধ্যম হলো কলম। আমি কলম ছাড়া লিখতে পারবো? কখনোই না, হ্যাঁ। তো আমি যদি আলাদিনের চেরাগ আমার কাছে থাকে সেই ক্ষেত্রে হয়তো আমার সম্ভব। তোমরা আসলে আমি তোমাদেরকে জাস্ট একটা মজা করছি, কিন্তু তোমাদেরকে বারবার বলছি, তোমাদেরকে মনে রাখতে হবে এটি যেন তোমাদের ভুল না হয়। এই জন্য হি রাইটস উইথ অথবা ইন পেন, তাহলে কি দিবে তোমরা? অবশ্যই এখানে উইথ ইউজ করবে, কারণ এখানে তোমার মাধ্যমটা কি বস্তু, অর্থাৎ লেখার মাধ্যম হচ্ছে আমার কলম। এই জন্য তোমরা মনে রাখবে যে কলম দিয়ে যদি লেখা বোঝায় এখানে রাইটস উইথ হবে। আরেকটি কমন সেন্স ব্যবহার করবে যে বস্তু দিয়ে যদি কোনো কিছু হয় মাধ্যমটা সেই ক্ষেত্রে উইথ হয়। ক্লিয়ার? সো কমন সেন্স ইউজ করবে। তাহলে হি রাইটস উইথ ফ্যান, এই জন্য এখানে আমার উইথ ব্যবহার করতে হবে। নেক্সট ওয়ান, হি রাইটস ইন অথবা উইথ ইঙ্ক। ইঙ্ক মানে হচ্ছে কালি, ইঙ্ক মানে কি কালি। আচ্ছা তোমাদেরকে একটা কমন সেন্স আমি বলি, এই যে কালি, এই কালিটা কোথায় থাকে দেখো তো, এটা হচ্ছে কলম না, এই কলমের ভিতরে কিন্তু কালি থাকে। তো এই যে ভিতরে থাকে কালিটা, সো এই জন্য তোমাদেরকে বারবার ইন ইউজ করতে হবে। সুতরাং হি রাইটস ইন ইঙ্ক, অর্থাৎ কালি দিয়ে লেখা বোঝালে রাইটস ইন হয়, এবং কলম দিয়ে লেখা বোঝালে উইথ হয়, বস্তুর দ্বারা কোনো কিছু বোঝালে উইথ হয়, ব্যক্তির দ্বারা কোনো কিছু বোঝালে তোমরা সবাই জানো ভয়েস সেন্স, এর ক্ষেত্রে বাই হয়। আশা করছি তোমাদের এই কনফিউজিং প্রিপোজিশন যেগুলো ছিল তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।